আমি পিয়ালি, আর আবার চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে থেকে আমি একটা নতুন সেগমেন্ট শুরু করছি, যেখানে আমি কিছু কিছু বই যেগুলো ফিকশন নয়, নন ফিকশন মোস্টলি, সেইগুলো তোমাদের সাথে এখানে বসেই আলোচনা করব, এবং সেগুলো থেকেই যা যা পড়ে বুঝতে পারবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো। আজকে থেকে আমি এই বইটা শুরু করলাম। এটা হচ্ছে নৃসিংহপ্রসাদ ভাদুড়ির প্রবন্ধ সংগ্রহ। তো এখানে মোস্টলি ওই পৌরাণিক কিছু জায়গা তুলে ধরা হয়েছে, যতদূর আমি দেখেছি। রামায়ণ মহাভারতের কিছু অংশ এখানে সেগুলোকে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তো তোমাদের সাথেই আমি দেখবো এবং এটা তোমাদের সাথে একসাথেই শেয়ার করে নেবো। তো আমারও পড়া হয়ে যাবে আর তোমরা বুঝে যাবে যে এই বইটির মধ্যে কি আছে বা কি বলতে চেয়েছে। তো আহ আহ শুরু করা যাক। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, এবং আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, এখানে সূচিপত্রটা আমি একটু আগে শেয়ার করে নিই তোমাদের সাথে, কি কি আছে এখানে, কতগুলো চ্যাপ্টার আছে। আমি একটা একটা করে চ্যাপ্টার যদি নাও পারি, আমি দেখছি কতদিনের মধ্যে এটা কন্টিনিউ করবো। এখন আমি মোটামুটি এই ভিডিও আসতে থাকবে, কারণ এক একটা চ্যাপ্টার অনেকটাই বড়, আমি হয়তো একদিনে একটা চ্যাপ্টারও শেষ করতে পারবো না। তো এখানে মহাকাব্যিক এবং পৌরাণিক বলে একটা হেডিং করা আছে, এবং সেখানে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে রামায়ণ মহাভারত বন মন, মহাভারতী কৃষ্ণার্জুন, যে ফিরালো মাতৃস্নেহ পাশ, মহাভারত অনুকীর্তন, বালকৃষ্ণ অপ্সরা, কালো, ফর্সা হওয়া ও পৌরাণিকী, বৃহন্নলা, শিব শিব ইচ্ছামৃত্যু, কোপ যত্র ভ্রুকুটি রচনা, মুনি ঋষির ঝগড়া ও গোদাবরী, মন্ত্র সত্য, পৌরাণিক বিচিত্র, মায়ের জন্য, বৈদিকী মেয়ে নৃশংস। এই কয়েকটা চ্যাপ্টার এখানে আছে। তো আমি আজকে শুরু করছি রামায়ণ মহাভারত বন ও মন নিয়ে। আমি এটা অল্প একটু পড়েছি। আচ্ছা, আর একটাও আছে সেকশন, সেটা হচ্ছে নানা চর্চা, যেখানে অনেকগুলো আছে আবার। তবু লিখি, বাসি, চৈতন্য মহাপ্রভু, বাগবাজার, নদের গদা কুস্তহে ভদা, উদার নিজ এবং অবিষয় নাট্যবস্তু, পুরোহিত বনাম পুরুত, সুকুমারী, ব্রহ্মা জানেন, তৃতীয়া প্রকৃতি, তৈল স্তুতি, মথুরা নগর ছিলে তো ভালো, গজগামিনী, উল্টা বুঝিলি রাম, রাত্রি প্রভাতিল উদিল রবির ছবি, পূর্বপঞ্জি, পয়লা বৈশাখে বাদশাহী আংটি, দেবতারে প্রিয় করি, এরকম আরো অনেকগুলোই আছে। আমি আর পড়ে শোনাচ্ছি না এগুলো, একটা একটা করে আমরা চ্যাপ্টার যখন এগোবো তখনই এটা বুঝতে পারা যাবে। আচ্ছা, তো প্রথম হচ্ছে মহাকাব্যিক এবং পৌরাণিক যে সেকশনটা শুরু হচ্ছে, তার ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে রামায়ণ মহাভারত বন মন। এটাই আমি আজকে শুরু করলাম। এখানে এটাই বলেছে যে আমরা ছোটবেলা থেকে অনেকগুলো গল্প পড়ে এসেছি, যেখানে সবসময় দেখেছি রাজারা বনে যাচ্ছে এবং সেটা খুব সহজলভ্য, মানে সেখানে কোনো রকম আক্রমণ হচ্ছে না, তাদের উপর কোনো জন্তু জানোয়ার আসছে না, তারা বেশ আনন্দেই বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এই জায়গাটা নিয়ে আমরা অতটা ভাবিনি, আমরা এনজয় করেছি, সেই জায়গাটাই এখানে তুলে ধরেছি। মানে বলেছে যে ভাগবত পুরাণে তক্ষক দংশনে ভীত রাজা পরীক্ষিত যখন ব্রহ্মর্ষি সুখদেবের কাছে ভাগবতী কথা শুনতে চাইছেন, তখন সুখদেব এই মর্ত জগতের ভোগ্য বিষয়গুলি থেকে নিজেকে প্রত্যাহার করার উপায় শিখিয়েছেন প্রথমে। তখন এখানে বলেছি যে বনে জঙ্গলে ঘুরে বেড়ালে বন জঙ্গলই আমাদের সমস্ত চাহিদা পূরণ করতে পারে কি, সেই জায়গাটায় তিনি কখনোই আশ্রিত জনকে ফিরিয়ে দেবেন না। তা মেইনলি বৈরাগ্য, মানে মানুষ যাতে সন্ন্যাসী হয়ে যায় সেই কারণে বলা নয়, এখানে বলেছে যে মেইনলি এটা বলতে চেয়েছে যে অরণ্যের বৃক্ষ, অরণ্যের ফল ফুল বৃক্ষ চর্ম মানুষকে কতটা নির্ভরতা ও নিশ্চিন্ততা দিতে পারে।
যাতে ঐহিক জীবনে বৃত্তি লাভের জন্য অর্থী পুরুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে না হয়। মানে কোথাও সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে আমরা ন্যাচারালি কত কিছু পাই কিন্তু সেগুলোর গুরুত্ব খুব একটা বুঝতে পারি না। শুধুমাত্র বন জঙ্গলের বিষয়ই নয়, আমরা আমাদের জীবনের অনেক ছোট ছোট জিনিসের গুরুত্ব কিন্তু খুব একটা বুঝতে পারি না। সেগুলো যখনই আমরা একটা জঙ্গলে বা বনে ঘুরতে যাব বা থাকবো সেখানে, তখন মানে আমরা অনেক সময় এমন অনেক পরিস্থিতি আসে যখন আমরা বুঝতে পারি যে আমাদের কত অল্পেই হয়ে যায়, বাট আমাদের চাহিদাটা কতটা বেশি। হ্যাঁ, এখানে সেটাই লিখেছে যে জীবন ধারণের জন্য বনের উপর নির্ভর করার কথাটা হয়তো আজকে দাঁড়িয়ে খুব বেমানান, কিন্তু একটা টাইমে এখানেই অনেক বড় বড় সভ্যতা কিন্তু তৈরি হয়েছে। সামাজিক এবং ঐতিহাসিক দিক থেকে ব্যাপারটা যদি দেখা যায় তাহলে বলতেই হবে সপ্তশৃঙ্গ বা পঞ্চনদীর তীরে এসে যারা নিজেদের বসতি স্থাপন করেছিলেন তারা তো প্রথমেই বাস করার জন্য একটা গ্রাম বা শহর পাননি। বন অরণ্যই তাদের প্রথম আশ্রয় ছিল। তারপর বসতি এবং খাদ্যের প্রয়োজনে যেমন বন ধ্বংস করে মানুষ কিংবা নগরায়নের জন্য বন কাটে, ঠিক সেইভাবেই সরস্বতী তীরে প্রথম বসতি গড়ে উঠেছিল, তারপর গঙ্গা যমুনার তীরে। এরম ভাবেই আস্তে আস্তে সভ্যতা এগিয়েছে। আর্যরা এখানে বলছে যে হয়তো কিছু বন ধ্বংস করেছিল নগর তৈরি করার জন্য মানুষের বসবাসের কারণে, কিন্তু তারা কখনোই বন অরণ্যকে অবহেলা করেনি। এখানে রবীন্দ্রনাথের একটা কথা লিখেছে যে ভারতবর্ষে একটা আশ্চর্য ব্যাপার দেখা গেছে, এখানকার সভ্যতার মূল প্রস্রবণ শহরে নয়, বনে। ভারতবর্ষের প্রথমতম আশ্চর্য বিকাশ যেখানে দেখতে পাই সেখানে মানুষের সঙ্গে মানুষ অত্যন্ত ঘেঁষাঘেঁষি করে একেবারে পিণ্ড পাকিয়ে ওঠেনি। সেখানে গাছপালা নদী সরোবর মানুষের সঙ্গে মিলে থাকার যথেষ্ট অবকাশ পেয়েছিল। সেখানে মানুষও ছিল, ফাঁকাও ছিল, ঠেলাঠেলিও ছিল না, মিলে থাকার। অথচ এই ফাঁকায় ভারতবর্ষের চিত্তকে জড়প্রায় করে দেয় না, বরঞ্চ তার চেতনাকে আলো উজ্জ্বল করে দিয়েছিল। এবং এই ঘটনা জগতের আর কোথাও আমরা দেখতে পাই না। যেসব মানুষ অবস্থা গতিকে বনের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে তারা বুনো হয়ে ওঠে। হয় তারা বাঘের মতো হিংস্র হয়, না হয় তারা হরিণের মতো নির্বোধ হয়। কিন্তু এইরকম আরণ্যকদের সাধনা থেকেই ভারতবর্ষের সভ্যতার যে প্রৈতি বা এনার্জি লাভ হয়েছিল সেটা কিন্তু প্রতিযোগিতা থেকে হয়নি। এখানে ধ্যান দেখা গেছে, ধ্যানের মধ্যে দিয়ে একটা অদ্ভুত শক্তির আহ আবির্ভাব হয়েছে, আত্মার যোগ স্থাপন করা হয়েছে। তারা কোনো ইট কাঠ লোহার কঠিন খাঁচার মধ্যে ছিলেন না। তারা যেখানে বাস করতেন সেখানে বিশ্বব্যাপী বিরাট জীবনের সঙ্গে তাদের জীবনের অবারিত যোগ ছিল। এই বনই তাদেরকে ফুল ফল দিয়েছে, কর্ম অবকাশ দিয়েছে, বিভিন্ন ধরনের তাদের প্রয়োজনীয়তা নিবারণ করেছে। পুরাণ, ঋগ্বেদ এগুলোতে এই বনের যে জায়গাগুলো এগুলো উঠে এসছে বারবারই। অরণ্যের মধ্যে সবই আছে, ভয়ও আছে, পশু পাখি আছে, বিভিন্ন ধরনের আতঙ্ক আছে, বিভিন্ন শব্দ আছে রাতের অন্ধকারে, কিন্তু আবার বলছে মায়া মমতাও আছে।
অন্য কোনো হিংস্র পশু না এলে এখানে কোনো আশঙ্কা নেই। এমনও নয় যে খাবার অভাবে পেট শুকিয়ে মরতে হবে এখানে, কারণ এখানে ফল আছে, সেই ফল খেয়ে দিন কাটানো যায়। অরণ্যের একটা গন্ধ আছে। কৃষি নেই কিন্তু আহার আছে। অন্নপান জোগাড় করার মানসিক ব্যায়াম নেই, কায়িক শ্রম নেই, অথচ বৈরাগ্য ভাস। সন্তুষ্টি যদি কিছুমাত্র থাকে তবে যে অরণ্য মনুষ্য সমাজে পরম আশ্রয় হতে পারে, এটা দেব মুনি ঋষিরা আবিষ্কার করে গেছে। মানে বিচিত্র ধরনের প্রাণী পশুদের আশ্রয় মানুষ ও প্রাণী, তাহলে মানুষকেও অরণ্য অনেক সময় আশ্রয় দিয়ে এসছে। কাম লোভ মোহ আমাদের এতই বেশি, আমরা নিস্তরঙ্গ অরণ্য জীবনে ফিরে আসতে পারি না। কিন্তু মুনির ভাবনা হলো লোভ লালসা সামাজিক উচ্চাসা যদি আমাদের পদে পদে আবিল না করে তোলে, তবে অশেষ মেঘকুলের জননী অরণ্যানী আমাদেরও আশ্রয় হয়ে উঠতে পারে। এবং বহু বুদ্ধিমান মানুষ এই অরণ্যের দিন কাটিয়ে এসছে। তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের আরণ্যক গ্রন্থগুলো। গ্রন্থ অরণ্য ছাড়া কোথাও পাওয়াই যাবে না। তার মানে সভ্যতার রাজ্যায়নে অরণ্য একটা অংশই বটে, এবং সংসার ও সমাজ থেকে পালিয়ে গিয়ে আমরা এই অরণ্যের আশ্রয় গ্রহণ করিনি, অরণ্যকে আমরা গ্রহণ করেছি বৈরাগ্যের শুদ্ধতায়। যখন ঘর বাড়ি গ্রাম শহর তৈরি হয়নি, যাযাবর ছিল মানুষ, এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াচ্ছিল, তখন তো বন অরণ্যই তাদের একমাত্র আশ্রয় ছিল। বনের ফলই তাদের একমাত্র খাদ্য ছিল। এবং যেই সময় থেকে নগর রাষ্ট্র তৈরি হয়েছে তারপর থেকেই এই জায়গাগুলো, বিশেষ জনপদ, গ্রাম, নগর, রাজধানী, এগুলো মানব গোষ্ঠী, এইগুলো তৈরি হওয়া শুরু হয়েছে। যে আদি কাব্য লেখা হয়েছে সেখানেও ভারতবর্ষের সমাজ, সংস্কৃতি এবং রাষ্ট্রের স্বরূপ উন্মোচিত হয়েছে। সেই রামায়ণের মহাকবি কিন্তু আরণ্যক মুনি। তার মহাকাব্য সৃষ্টির আরম্ভটাই হয়েছে অরণ্য থেকে কোথাও। এখানে রামের কথা আছে, কিন্তু রামের সাথে সাথে এখানে বাল্মীকির আশ্রম উঠে এসছে। অরণ্য মানে সেখানে যে খুব তাড়াহুড়ো থাকবে না, এটাই স্বাভাবিক, সেটাই লিখেছে এখানে। খুব ছোট ছোট যারা যারা অরণ্যে থেকে এসছে তারা না খুব ছোট জায়গাগুলোকে জীবনে তুলে ধরেছে, যে একটা নদীর জল কিভাবে বইছে। কিভাবে একটা মানুষের মনে কষ্ট হচ্ছে যখন একটা ব্যাগ দেখতে পাচ্ছে দুটো পাখিকে মেরে ফেলছে, সেই জায়গাগুলো এখানে উঠে এসছে। এবং এই রামায়ণ, এই মহাকাব্যগুলোর মধ্যে বারবারই উঠে এসছে অরণ্যের প্রতি ভালোবাসা, অরণ্যের প্রতি প্রেম, অরণ্যের বর্ণনা, প্রকৃতির বর্ণনা। এবং এই বন অরণ্যও খুব সূক্ষ্মভাবে মানুষের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির তাৎপর্যের সঙ্গে যুক্ত হয়ে গেছে। রামায়ণে অতটা না ধরা পড়লেও মহাভারতে বন অরণ্যের ব্যবহারিক তাৎপর্য অনেকটাই বেশি, যাতে প্রকৃতির চাইতে প্রাকৃত মানুষের সঙ্গে তার সংযুক্তিটাই মহাভারতে বড় হয়ে ওঠে।
এখানে ফ্রয়েডের কথা দিয়েছে, ইনস্টিং বা লিবিডো জায়গাটা উঠে এসছে। রামায়ণের কবির এই সূত্র ধরে অষ্টাদশ শতাব্দীর এক সংস্কৃত রামায়ণকার একটু আগ বাড়িয়েই লিখেছিলেন যে তারা নাকি আলিঙ্গনের সময় নিজেদের উত্তমাঙ্গ মানে তাদের যে আকাঙ্ক্ষার জায়গাগুলো ভীষণভাবে সরল ভাবেই উঠে এসছে। অঙ্গদেশের রাজার অনুবাদ অযোধ্যাপতি দশরথের বন্ধু ঋষ্যশৃঙ্গের সঙ্গে নিজের পালিতা কন্যা শান্তার বিয়ে দেওয়ার পর থেকে ঋষ্যশৃঙ্গ কিন্তু আর সেই গহন মনে ফিরে যায়নি। তিনি অঙ্গদেশেই থাকতেন। নগরবাসী বনবাসী নগরায়ণ ঘটল। রামায়ণের বনের চরিত্র অনেক বেশি প্রাকৃতিক, মহাভারতের চাইতে তার ব্যক্তিত্ব অনেক বেশি সে তার নিজস্বতা বজায় রাখতে পারে। ফলে রামায়ণে যে কোনো বনেই আমরা প্রবেশ করব, তার অগ্রভাগ যদি ঋষিদের তপবন হয় সেখানে বনের প্রাকৃতিক সরসতাই বেশি মনে আসবে। মহাভারতে বনের চরিত্রে অনেক বেশি রাজনীতিক ব্যাপারটা ঢুকে এসছে, অনেকটাই বনকে নিজেদের কাজে লাগানো হয়েছে। যেখানে রামায়ণ শুরু হয়েছে কিন্তু একটা নদীর তীরে বনের ভেতরেই, মহাভারত শুরু হয়েছে রাজসভায়। দুটো মহাকাব্যেই কিন্তু অরণ্যের একটা চরিত্র আমরা পাই। রামায়ণে বনকে অনেক বেশি ভয়ের জায়গা থেকে দেখানো হয়েছে, মহাভারতে বনকে অতটা ভয়ের জায়গা থেকে দেখানো হয়নি, যেখানে বনকে মানুষের অনেক কাছাকাছি দেখানো হয়েছে। কারণ রামায়ণে অরণ্যের প্রকৃতি বলছে কিছুটা আদিম, অবিকৃত। বিশ্বামিত্র যা বলেছে এখানে যে জায়গাটা বন অরণ্য বলে কিছু ছিল না, মানুষ না থাকতে থাকতে বনে পরিণত হয়ে গেছে, এরকম অনেক জায়গায় আমরা দেখেছি গ্রামে গঞ্জে। জায়গাটার নাম ছিল করুশ এবং মলদ, এটা দুটোই হচ্ছে বিহারের শাহাবাদ জেলার অন্তর্ভুক্ত। বর্তমান বক্সারেই বিশ্বামিত্রের এই আশ্রম ছিল। করুশ আর মলদ রাজ্য আগে নগর ছিল, কিন্তু যেদিন থেকে তারকা এবং তার ছেলে মারিচ আসে এসে দখল নেয় জায়গাটা, সেদিন থেকেই তাদের অত্যাচারে এগুলো জনমানবহীন হয়ে যায়। তারপরে সেখানে বন তৈরি হয়। মানে যেমন এখন কোনো গুন্ডা বদমাশের নামে একটা জায়গার নাম পরিবর্তন হয়ে যায়, সেই রকমই মানে ওই রাক্ষসদের সাথে সেই জায়গাটা ওরকম হয়ে যায়। তখন ওখানে মুনি ঋষিরা যখনই ধ্যান করছে, নানা রকম যজ্ঞ করছে, তখন এসে রাক্ষসরা ওখানে ডিস্টার্ব করতো। রাক্ষসদের মধ্যে সামাজিক পরিশীলন ছিল না, ন্যায় অন্যায়ের রুচিবোধ ছিল না, খাদ্যাখাদ্যের পার্থক্যবোধ ছিল না। এবং তখন রামায়ণে দেখানো হয়েছে বন জঙ্গলে যে দুর্গম জায়গাগুলো পেরিয়ে তারা চলাচল করেছে, সেই জায়গাগুলোকে। চোর ডাকাতের বদলে তারকা আছে, তার দুই ছেলে সুবাহু মারিচ, এরা আরো দুর্গম করে দিয়েছে। ভয়ঙ্কর যে রুদ্র রূপটা সেটা রামায়ণে আমরা বুঝতে পারি।
সীতা যেখানে আর কি সব ভয়ের রূপগুলো শুনেও যেতে চেয়েছিল, কারণ যেমন এই ভয়ঙ্কর জায়গাটা মনের আছে, তেমন সীতা জানতো এর একটা সৌন্দর্যও আছে, সেটাকে উনি আরো বেশি করে ভেবেছিলেন। এই যে বর্ণনাগুলো বোনের, এগুলো আমরা রামায়ণে যতটা পাই মহাভারতে ততটা পাই না। মহাভারতের ব্যাপারটা হচ্ছে অনেক জটিল, এবং মহাভারতের অনেক বেশি ঘটনা এসে জুড়ে গেছে, মানুষের জীবন, রাজনীতি, এগুলো জুড়ে গেছে। নাগরিক বৃত্তি সম্পন্ন রাজাদের কাছে বন যেন রাজবৃত্তের অঙ্গ, বন সেখানে প্রসঙ্গত উদয় হয় রাজনীতির প্রয়োজনে। এখানে বলছে যে মৃগয়া যে শব্দটা, বনে যখন শিকার করতে যাচ্ছে, দুর্গ রাজধানী ছেড়ে বনে ঢুকছে পশু শিকারের জন্য, এটাকে অনেক বেশি বিনোদন, নেশা এই জায়গা থেকে দেখানো হয়েছে। আর মহাভারতে বনটাকে অনেক বেশি ভাবনায় বোঝা গেছে যেন অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে, এইরকম একটা ভাবে। যেভাবে রাজা পশু হিংসার জন্য বনে প্রবেশ করছে, তাতে মুহূর্তের মধ্যে আরণ্যের নান্দনিক প্রকৃতি যে স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলছে, মহাভারত কবিরচিত বেদনায় সেটা বুঝিয়ে দেয়। হিড়িম্ব বধের পর হিড়িম্বার সঙ্গে ভীমের মিলন, রাক্ষসী এক জায়গায় ঘরে বেঁধে ভীমের সঙ্গে সংসার পাতল না, তার সময় কম, পুত্রের জন্ম পর্যন্ত সে ভীমের সঙ্গে থাকতে পারবে, তাও শুধু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। অতএব রাক্ষসী সময় নষ্ট না করে ভীমের সঙ্গে প্রতিদিন যেসব জায়গায় ঘুরে বেড়াতে লাগলো, সেগুলো কিন্তু দুর্গম বন, পুষ্পিত বৃক্ষশোভিত পার্বত্য সমতল ভূমি, একদিনের মৃগয়া মহারাজ দুষ্যন্ত তার সঙ্গীরা যেভাবে বনের পশু শিকার করে বেড়ালেন, তার সঙ্গে মুঘল আমলের জাহাঙ্গীরের মিল পাওয়া গেছে।
মানে যে মৃগয়ের মধ্যে মানে অনর্থক কোনো কারণ নেই পশু পাখিকে হত্যা করা হচ্ছে এবং এটার মধ্যে একটা নেশা থাকতো বলেই এটার উপরে কিন্তু পরবর্তীকালে একটা আইন তৈরি করা হয়েছে। এক ধরনের কামজ অভিব্যক্তি বলেই এটাকে পরবর্তীকালে ধরা হয়েছে। মানে বনে থাকলে একটা আনসার্টেনিটি তো কাজ করেই যে খাওয়া দাওয়া পাওয়া যাবে কিনা, তো অনেক সময় ওরা এক্সট্রা অনেক পশু শিকার করতো। বনবাসে প্রথম 2-3 দিন রামচন্দ্র শুধু জল খেয়েই কাটিয়েছেন। সীতার জন্য ভয়াবিষ্ট রামচন্দ্র নিতান্ত অমনোযোগ্য অন্য একটি বিশ্বত মৃগও হত্যা করে জনস্থানের দিকে তাড়াতাড়ি যাচ্ছেন। এটাও তো একটা হিংসা হতে পারে, পশু হিংসা। এই ধরনের চিন্তা ভাবনা দেখা গেছে। যদিও শিকার বা মৃগয়ার বর্ণনা রামচন্দ্রের কাহিনীতে বেশি নেই, যেটা মহাভারতে বারবারই দেখা গেছে। সেখানে বায়োডাইভার্সিটির মহিমাও সম্পূর্ণ বিদ্যমান। দুষ্যন্তের যে মৃগয়া করার অভিজ্ঞতা, বাঘ, সিংহ, হাতি, হরিণ সব মিলিয়ে এই মৃগয়া বনের মধ্যে বন্য ও অবন্য পশুর সমাহার আধুনিকের সংজ্ঞায় তৃপ্তি ঘটায়। মহাভারতে যে বনের পরিচয় পাওয়া যায়, ইকোসিস্টেম ভীষণভাবেই একটা মেনটেন করার জায়গা পাওয়া গেছে। দুষ্যন্তে যে আশ্রমে প্রবেশ করেছেন সেখানে একটু পরেই মহাভারতে যজ্ঞভূমি বিকেন্দ্রের আয়োজন শুরু হবে। পরেই আশ্রম লালাম্ভূত শকুন্তলার সঙ্গে তার দেখা হবে এবং সঙ্গে সঙ্গেই যজ্ঞেই পরিবেশ এবং তার অন্যতর প্রান্তে মনুষ্য জীবনের সম্ভব বিপ্লব সিঙ্গারের রস রচনা হবে। রামায়ণে তার বিস্তার আরো বেশি। রামায়ণে রাম একটা গোটা পরিবার নিয়ে স্ত্রী ভাই সহ বনে এসছেন এবং সময়ও অনেকটাই। রামায়ণে রাম কিন্তু বনের এই সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলেছেন অনেকবার এবং সে তার পরিবারকেও ভুলে গেছেন। কিন্তু সেরকম কোনো বর্ণনা আমরা মহাভারতে পাইনি। মানে বিভিন্ন ধরনের জলপ্রপাতের দৃশ্য আছে, চিত্রকূট পাহাড়ের বর্ণনা আছে। রামচন্দ্র আবারও অযোধ্যা এবং রাজ্যের কথা ভুলে যেতে চেয়েছেন। উনি বলেওছেন যে এই চিত্রকূট আর মন্দাকিনীর দৃশ্য আমার কাছে অযোধ্যার গৃহবাসের চেয়ে অনেক বেশি সুখদায়ক। নীতি নৈতিকতার দিক থেকে রামায়ণ একটু রক্ষণশীল বেশি হলেও
লোকালয় থেকে বনে আসা রাজা-রাজড়াদের বন্য জীবনে শৃঙ্গারের প্রক্ষেপ যেন বেশি বলে মনে হয়। রামচন্দ্রকে আমরা যতটা প্রকৃতিতে বিহল দেখেছি, মহাভারতে যুধিষ্ঠির, ভীম, অর্জুনকে আমরা ততটা বিহল অতি অভিভূত দেখি না। এই জন্য মহাভারতের আরণ্যক প্রকৃতির মধ্যে শৃঙ্গারের ভাবনাটা অনেক সময় একটা আর্কিটাইপ হিসেবে ইউজ হয়। হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ দুটি আজকে পুরনো দিল্লি থেকে নতুন দিল্লির পরিমণ্ডলে অবস্থিত থাকে। তাহলে পাণ্ডবদের বনযাত্রার আবাসস্থলগুলি জতুগৃহ পর্বের পর পাণ্ডবদের পাঞ্চাল যাত্রার পথ বহুতর বর্ণনায় হিমাচল প্রদেশ, পাঞ্জাব, কাশ্মীর খুব গভীরভাবে আসে। তাহলে এই জায়গাগুলো উঠে এসছে মহাভারতে। পুরনো দিল্লি, নতুন দিল্লি, তারপরে হচ্ছে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, কাশ্মীর, এইগুলো। শৃঙ্গার বর্ণনা, প্রতিটি মানুষ হিমালয়ের পাদদেশে আর সিন্ধু দেশে আমরা ঘুরে বেড়াবো, কিংবা সিংহ হিড়িম্বা ভীমের শৃঙ্গার। আবার দ্রৌপদীর বিবাহের পর নিয়মভঙ্গের জন্য অর্জুন যে 12 বছরের জন্য বনবাসে গেলেন, সেখানেও উলুপির সঙ্গলাভের পর অর্জুনকে সেই হিমালয় পাহাড়ের পাদদেশেই দেখতে পাওয়া যাচ্ছে। চৈত্ররথ বন, মহাভারতে আর একটি বনের কথা বলা হয়েছে, হিমবৎ পার্শ্ব, মানে হিমবৎ পার্শ্ব যে জায়গা, সেটাকে বলছে চৈত্ররথ বন। তো আমরা পরের দিন এই চৈত্ররথ বন সম্পর্কে জেনে নেব এবং এখান থেকেই শুরু করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বললাম সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, আবার খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে। ততদিন পর্যন্ত টেক কেয়ার, বাই।